স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি ও প্রত্যাশা শুরু হয়েছে অনেক আগে। প্রাতিষ্ঠানিক যোগ্যতা, শিক্ষার মান সব মিলিয়ে জাতীয়করণ নির্ধারিত হয়। বিধান থাকা সত্ত্বেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। রাজনৈতিক প্রভাবে ভেস্তে যায় প্রকৃত নিয়ম। এসব নিয়ে আজকের আলোচনা জাতীয়করণের শিক্ষা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু জাদুঘরের সাবেক সচিব এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, আছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক কাজী ফারুক আহমেদ। স্বাগত আপনাদের। নজরুল ইসলাম খান, একটু জানতে চাই প্রথমেই যে এই জাতীয়করণ প্রক্রিয়াটা কি এবং সেখানে কোথায় এসে আন্দোলনের প্রয়োজন পড়ে মানুষের? আসলে তো আমি যদি আমার কথা বলি, আমি মনে করি যে আমাদের প্রাইমারি স্কুল যেমন জাতীয়করণ হয়েছে, এরকম সবসময় আমি বলি, টেলিভিশন আপনাদের এখানে এসেও বলেছি, আমি মনে করি যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত আসলে জাতীয়করণ হওয়া উচিত সব প্রতিষ্ঠান। এটা হয়তো সরকারের আর্থিক সঙ্গতির পরে নির্ভর করে, অনেক সময় কনভিন্স করার পরেও নির্ভর করে হবে কি হবে না, পর্যায়ক্রমে হয়তো হবে। সেখানে করা উচিত হচ্ছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করে, সবচেয়ে ভালো সেগুলো ডেফিনেটলি করা উচিত। তাহলে হয় কি, একটা ইনসেন্টিভ পায়। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে একটা যেসব উপজেলাতে সরকারি নাই সেখানেই অগ্রাধিকার দেওয়া দরকার আছে, যেখানে আছে সেখানে করার কোনো সেইভাবেই কাজ চলে। যেমন আমরা দেখেছি যে আমার নিজের অভিজ্ঞতায়ও দেখেছি যে এরকম পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে অনুমোদন হয়েছে, তার ভিতরে কিছু অবজেকশনও আসছে, আবার দেখা যাচ্ছে যেটা পাঠানো হয়নি সেটাও হয়েছে, এরকম অনেক আছে। কিন্তু এরপরে যখন এই ভুল বা এই ত্রুটিগুলো তুলে ধরা হয়, কোথাও কেউ যদি অনিয়ম করতে চায়, তুলে ধরলে তারও প্রতিকার কিন্তু হয়। এরকম উদাহরণও আমি দিতে পারি। যেমন গত বছর নভেম্বর মাসের কথা বলতে পারি, গত বছর না, 2015 সালে নভেম্বর মাসের কথা বলতে পারি, এটা তো 16, ঠিক আছে, গত বছরের। সেখানে পাবনাতে আমি গিয়েছিলাম। পাবনাতে গেলে তখন অন্য একটা প্রোগ্রামে যাই, সেখানে একটা কলেজ আমাকে বললো যে আমাদের এখানে একটু আসেন। সেখানে গেলাম, দেখলাম সেই কলেজটা বেশ ভালো, ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজ। এবং আমি সাথে সাথে ফোনে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে সেটা ইন্সপেকশন হয়ে গেছে এবং তালিকায় আছে। কিন্তু পরবর্তীকালে যখন মাননীয় প্রধানমন্ত্রী 199টা তালিকা অনুমোদন করলেন, তখন দেখা গেল যে ওই কলেজটার নাম নাই, অন্য আর একটা কলেজ যেটা অপেক্ষাকৃত ছোট এবং কম সুনাম, সেরকম একটা কলেজ, যেমন নিজামুদ্দিন আসগর আলী কলেজ আছে এই 199টার ভিতরে। এরপরে যখন পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বিভিন্নভাবে বলা হয়েছে, লেখা হয়েছে, এবং সেটা কিন্তু সংশোধন হয়ে গেছে, ওইটা বাদ পড়েছে, আবার আগেরটা এসছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক গরু টরু জবাই করে খাওয়া দাওয়া হয়েছে। স্থানীয় যারা জনপ্রতিনিধি ছিলেন তারাও, অনেক রকম বিষয় থাকে এর ভিতরে, আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু সেটা সংশোধন হয়েছে। কিন্তু সেটার জন্য মানুষের জীবন, তারপরে আরও অনেক বিষয়গুলো, এগুলো খুবই দুঃখজনক। এগুলো আমরা ভাবতেই পারি না যে এইভাবে আমরা এগোচ্ছি, আমরা মধ্য আয়ের দেশ হচ্ছি, আমরা উন্নত দেশ হওয়ার একটা অ্যাসপিরেশন আমাদের আছে, তারপরে আমরা এরকমভাবে এরকম পরিস্থিতির সৃষ্টি করব বা মানুষের জীবন যাবে যাকে আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না, যাদেরকে, তো তো চিন্তাই করা যায় না। ময়মনসিংহের এই ঘটনাটা অবশ্যই খুবই দুঃখজনক যে এই ঘটনাটা আসলে জাতীয়করণের জন্য আন্দোলন, সেখানে যেরকমই হোক না কেন সেখানে একটা সংঘর্ষ হয় এবং মানুষ মারা যাওয়া, এটা সত্যিকার অর্থেই অ্যাকসেপ্টেবল না। আমরা নানান সময়ই বাংলাদেশে নানান বিষয়ে, রাজনৈতিক ঘটনায়, অরাজনৈতিক ঘটনায়ও মানুষ মারা যায়, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মতো কজ, সেখানে এরকম ঘটনা যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, সেটা নিশ্চয়ই আসলেই খুব পীড়াদায়ক। ডেফিনেটলি। তার কারণ এরকম ভুল বা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, এরকম বহু উদাহরণ আছে। আমি রাঙামাটিরও উদাহরণ দিতে পারি। রাঙামাটিতে এরকম একটা কাহিনী হয়েছিল, বাঙালহালিয়া কলেজের, এটার নাম বাদ দিয়ে একই উপজেলায় রাজস্থলীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে এর নাম ছিল, পরে আবার এটা নাম পাল্টে গেল। তো সেটা কারেক্টটাই পরবর্তীকালে হয়েছে। এরকম আমার মনে হয় সিস্টেমেটিক ওয়েতে আগালে, বললে, একটু ধৈর্য ধরলে এটা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে অনেক প্রতিষ্ঠানে ছাত্ররা যেহেতু ইয়াং, তাদেরকে অনেকে কাজে লাগান এবং
অনেকে এই বিষয়গুলো ম্যানেজও করতে পারেন না। ম্যানেজ মানে সেখানে হয়তো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, গোলাগুলি হয়। কিন্তু আমার যেটা মনে হয়, আমি তো আরিচা ঘাটেও কাজ করেছি, আমার অভিজ্ঞতায় দেখেছি যে ওখানে সব সময় এরকম লেগে থাকতো। কিন্তু মানুষের যদি বোঝানো যায়, কথা বলা যায়, ইন্টারাকশন করা যায়, ধৈর্য ধরা যায়, পটাপট সব কিছুতেই যে মারতে হবে, ধরতে হবে, গুলি করতে হবে এরকম না, একটু ধৈর্য ধরলে কিন্তু এটা সম্ভব। কিন্তু ইয়াং যারা থাকেন তারা সবসময় একটু এই ধরনের কাজ করতে চান, সেই জন্য তাদের সাথেও সাবধানতার সাথে ডিল করতে হয়। পিছন থেকে অন্যরা উস্কানি দেয়, দিয়ে এই সমস্ত কাজগুলো করেন। তো এইটা ভুলভ্রান্তি হতে পারে, বা অনেকে আবার অতি উৎসাহী হয়ে সেখানে অনেক কলেজ যেটা তার নাম অন্তর্ভুক্ত করে দেন। দেখা যায় যে উপরের দিকের লোকেরা এত কিছুই জানে না যে কিভাবে করা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দেখা উচিত, প্রধানমন্ত্রীর দপ্তরে যারা পার্সোনাল স্টাফ আছেন তারা দেখা উচিত। তার কারণ অনেকগুলো অপ্রীতিকর জিনিস আছে, সেটা বললে হয়তো অনেকে বিব্রত হতে পারেন, কিন্তু এগুলো আসলে বলা দরকার, বলা প্রয়োজন। এবং আমরা কাজ করেছি দুই জায়গায়, দেখেছি, আমরাও বলার চেষ্টা করেছি। সাময়িকভাবে হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু পরবর্তীকালে এটা ভালো ফল পাওয়া যায়। এবং যাদের জন্যই বলা হয় তারাও কিন্তু পরে এর জন্য প্রশংসিত করেন, বলেন যে না তুমি বলেছো, ঠিকই করেছো, যার জন্য এটা হয়েছে। অবশ্যই কিছু অপ্রীতিকর প্রসঙ্গ তো আসবে, সেগুলি থেকে আমাদের উত্তরণ ঘটানো প্রয়োজন। রাশেদা চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষা ব্যবস্থায় জাতীয়করণটা এইটা সত্যিকার অর্থে যে যারা জাতীয়করণটা চাচ্ছে সেটা তো যোগ্যতার ভিত্তিতে, এবং শিক্ষা কতটুকু শিক্ষাগত যোগ্যতা সেই প্রতিষ্ঠানে সেটার থেকেই বিবেচিত হওয়ার দরকার। সেখানে রাজনৈতিক নানান রকমের তদবির প্রভাবের কথা আমরা শুনতে পারি। আপনাদেরও কি একই রকম অভিজ্ঞতা কিনা, বা এইটার আসলে প্রকৃত চিত্রটা কেমন দেখতে পান আপনারা? অনেক ধন্যবাদ। আসলে যে একজন শিক্ষা অধিকার কর্মী হিসাবে আমি মনে করি এই শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং সেই জায়গা থেকে এনায়েত খান সাহেব যেটা বলেছেন যে জাতীয়করণটা তো একটা প্রক্রিয়া, একটা অংশ। এবং আমরা আসলে খুশি হতাম আমাদের যদি সেই সীমিত সম্পদ বলে পারছি না, খুশি হতাম যদি এরকম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হতো। কিন্তু সেটা তো হচ্ছে না। হচ্ছে না যখন সীমিত স্বাদ থাকলেও সীমিত সাধ্যের মধ্যে করতে গেলে প্রক্রিয়াটা করতে হবে, নিয়ম কানুন মানতে হবে। সেই ধরনের একটা দুর্বলতা আছে এখানে। এগুলোর ক্ষেত্রে সেই ধরনের কোনো নীতিমালা কিন্তু আমার জানা মতে নেই, এনায়েত খান সাহেব বলতে পারবেন। যেটা হয় কতগুলো নির্দেশনা ফলো করা হয়, নিয়ম কানুনের মানা হয়, কিন্তু ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে নীতিমালাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে এটা জানি না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমি একজন শিক্ষাকর্মী হিসেবে যে ঘটনাটি ঘটেছে, একজন শিক্ষককে লাঞ্ছিত করা না, তার প্রাণই নেওয়া হয়েছে, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি একজন শিক্ষাকর্মী হিসেবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা ছিল দেখা দরকার। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভেতরে ঢুকে তারা তো লাঠি সোঁটা নিয়ে কিছু করছিলেন না। সেখানে আন্দোলন হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু পরবর্তীতে এই শিক্ষক নিহত হয়েছেন শুনে অনেক বেশি উত্তাল হয়েছে শিক্ষার্থীরা। কিন্তু প্রথমেই তো এই লাঠি সোঁটা দিয়ে এই যে এদের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, একজন শিক্ষককে প্রাণ দিতে হলো, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ তারা যে কোনো দাবির জন্যই আন্দোলন করতে পারে, বিক্ষোভ সহিংস রূপ নেক এটা আমরা কখনোই চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমাল রক্ষা করবে, এটাই কাম্য। কিন্তু সেখানে যদি কোনো ধরনের বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে আমি মনে করি সেটার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। এবং এখানে যেহেতু ইস্যুটা অনেক গভীরে, যেটা এনায়েত খান সাহেব বলেছেন যে এটার এই প্রক্রিয়ার যে যে বিষয়গুলো মানা হয় বা মানার কথা, অনেক সময়ই সেগুলো হয় না, অনেক সময়ই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে, অথবা সত্যি কথা যদি সহজ করেই বলতে হয় তাহলে অর্থেরও লেনদেন আছে এখানে, সেগুলোর মাধ্যমে জাতীয়করণ হয়। এটা নীতি নির্ধারকদের কাছে কতদূর পর্যন্ত পৌঁছায় জানি না, কিন্তু স্থানীয় রাজনীতির এটা একটা প্রভাব অবশ্যই আছে। এবং সেখানেই আমরা মনে করি সচেতন নাগরিকরা যদি আন্দোলন করে থাকেন, সেখানে তাদের সেই আন্দোলনকে দমানোর জন্য নিপীড়ন করতে হবে, এটা তো না, বরং দেখা উচিত ছিল যে কেন হচ্ছে। সেই জায়গাটাতে আমি মনে করি
এই যে স্থানীয় যারা ছিলেন, প্রশাসনের দায়িত্বে হোক, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর, তাদের কিন্তু একটা ব্যর্থতা এখানে আছে। অবশ্যই এবং সেই ব্যর্থতাটা আসলে চিহ্নিত করা দরকার, কারণ এই সমস্যা খুব সহসাই শেষ হবে না। জাতীয়করণ নিয়ে বিভিন্ন স্থানে আমরা এর মধ্যেও দেখেছি, স্যার যেটা বলছিলেন যে পাবনায় কিংবা এটা গভীরে যেতে হবে। অনেক জায়গায় এরকম হয়, যখনই একটা কেউ সংক্ষিপ্ত হয় তারা এরকম আসে, কিন্তু যাতে ক্ষুব্ধ হওয়ার প্রবণতাটা কম হয়, একটা সুনির্দিষ্ট নীতিমালা থেকে আমরা আগে থেকেই জানতে পারি যে হ্যাঁ এই কলেজটা জাতীয়করণের দিকে যাচ্ছে, সেরকম যদি একটা স্ট্যান্ডার্ড তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই আমরা এই ধরনের ঝামেলা। আমি একটু ভিন্ন এই মনে করি, এটা কিন্তু সহজেই এটা সমাধান করা সম্ভব। সেটা হচ্ছে যে আমরা এখন এমপিওতে 100% টাকা দিচ্ছি। আমাদের যদি সব সরকারি করে আমাদের কি খরচ হবে, একটা বাড়ি ভাড়ার খরচ, আর একটা হচ্ছে স্কুলের বা কলেজের কন্টিনজেন্সির খরচটা। কিন্তু একইভাবে আমরা দেখেছি এই কলেজগুলোতে অনেক টাকা কিন্তু আদায় হয়, সেগুলো কিন্তু বিভিন্নভাবে সঠিকভাবে খরচ করা হয় না, আমি নিজে চেক করে দেখেছি। তো সুতরাং যদি এরকম একটা নিয়ম করা যায় যে আয় হবে সেগুলো সরকারি কোষাগারে যাবে এবং এখানে কন্টিনজেন্সির টাকা সরকার দেবে এবং সম্পূর্ণ প্রতিষ্ঠানগুলো যদি সরকারি করে, আমি মনে করি যে বর্তমান সরকারের যে আর্থিক অবস্থা আছে সেখানে সম্ভব। কিন্তু এটা কনভিন্স করা দরকার, নীতি নির্ধারক মহলে যারা আছেন তাদেরকে বোঝানো দরকার। খুব বড় আকারের প্রেশার না, আমরা ব্রিজ করতে পারি। ব্রিজ করার চেয়ে আমরা যদি স্কুলগুলো কলেজগুলো ভালো করি তাহলে তারা আরও 10টা ব্রিজ করতে পারবে। তাদের যদি আরও 1 লাখ লোক দেশের বাইরে কাজ করতে পারে, যে টাকা পাঠাবে সেখান থেকে সম্ভব। তো আমার ধারণা এটা সরকারি করা সম্ভব, আসলে বোঝানো দরকার। আগামী নির্বাচনের আগে আমি মনে করি যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন তারা যদি সবাই এক হন, আমাদের অভিজ্ঞতায় প্রাইমারি সরকারি করার ব্যাপারে সবাই এক হয়ে যদি বোঝায় বলেন তাহলে কিন্তু এটা সম্ভব। এটা করলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস দেখা দরকার যে শুধু সরকারি করলে হবে না, অনেকে কিন্তু শিক্ষকগুলো দুর্নীতির মাধ্যমে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, পরিষ্কার কথা। কিন্তু কিভাবে কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে সেটাও দেখা দরকার। একটা কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা থাকা উচিত, যারা এর ভিতর দিয়ে ঢুকেছে তাদের স্ক্রিনিং এর ব্যবস্থা থাকা উচিত, যে তাদেরকে একটা পরীক্ষা বা একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। তখন টাকা দেবেন, আপনি টিচার হয়ে যাবেন, এটা অন্য বিষয় হলে একরকম, কিন্তু এখানে আমার মনে হয় এটা অ্যালাউ করা উচিত না। এবং আপনারা দেখছেন যখনই এটা করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেমন আমি এই প্রক্রিয়ার ভিতরে ছিলাম, মন্ত্রণালয় থেকে করা হয়েছে, এরপরে কিন্তু হাইকোর্ট পর্যন্ত গেছে। আপনি চিন্তা করতে পারেন কত বড় অর্ডার সিটি, এবং হাইকোর্টেও সেটা মামলা করা হয় যে এটা যাতে না হয়। তার মানে তারা চায় যে দুর্নীতির মাধ্যমে এই কাজগুলো করতে, মানে এখন অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা না করে দিয়েছে। এবং এখনো তারপরেও যে সব বন্ধ করা যায় তাও না, কিন্তু অনেকেই আছে যে ওখানে জয়েন করতে দেয় না, এরকম ব্যবস্থাগুলো আছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর কাজী ফারুক আহমেদ আপনার কাছে ফিরে আসবো যে এই সমস্যাটা মোকাবেলার জন্য শিক্ষকরা কিভাবে ভাবছেন, আপনাদের ভাবনাটা কি? কারণ ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, এটির পুনরাবৃত্তি অবশ্যই আমাদের বন্ধ করতে হবে। কারণ এটা যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে ছড়িয়ে আছে যারা জাতীয়করণ করতে চায় বা আগ্রহী, ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কাজী ফারুক আহমেদ, একটু জানতে চাই যে শিক্ষকরা এই জাতীয়করণ বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনারা বিষয়টি কিভাবে বাস্তবায়ন হলে মনে করেন যে সব দিকের স্বার্থ রক্ষা সম্ভব হবে? প্রথমেই ফুলবাড়িয়া যে ঘটনাটা ঘটেছে, আমি যে শিক্ষক নিহত হয়েছেন আমি তার আত্মার শান্তি কামনা, রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আমাদের একটা সাংগঠনিক যোগাযোগ আছে। আমি গতকাল এবং আজকে একাধিকবার তাদের সাথে কথা বলেছি এবং আমরা একটা তদন্ত কমিটি করেছি। ওখানে অধ্যক্ষ রেজাউল কিবরিয়া হিরুর নেতৃত্বে আপনার তারা আগামীকাল বিকেলের মধ্যে আমরা আশা করছি তদন্ত রিপোর্ট আমরা পাবো। তো প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি সেটা হলো, সেটা বলতে গেলে একটু ঘটনার পেছনে যেতে হয়। আসলে জাতীয়করণ আর সরকারিকরণ আমরা অনেকে এক করে দেখছি। শিক্ষকদের দাবি কিন্তু সরকারিকরণ ওভাবে ছিল না।
এটা কিন্তু যেমন ধরেন ইউনেস্কোর কিছু সুপারিশ আছে। ইউনেস্কো শিক্ষকদের অধিকার এবং মর্যাদা করণীয় সম্পর্কে বলছে, যেহেতু ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স হলো এডুকেশনের, সুতরাং এটাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে স্বীকার করতে হবে। এটা 1966-এর ওদের আপনার রিকমেন্ডেশনের স্ট্যাটাস সম্পর্কে বলা আছে। আরেকটা হলো আমাদের সংবিধানের 17 ধারায় প্রাথমিক শিক্ষা সম্পর্কে বলা আছে। তারপরে আসেন শিক্ষানীতিতে সুনির্দিষ্টভাবে বলা আছে যে প্রাথমিক শিক্ষাটা রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালিত হবে, এখানে কোনো সরকারি বেসরকারি এই সমস্ত প্রসঙ্গ আসবে না। এখন প্রশ্নটা হলো এই ইস্যুটা আসলো কেন? এই ইস্যুটা এসেছে আপনার, এটা শিক্ষকদের দিক থেকে একটা দেখার আছে, জনপ্রতিনিধিরা একভাবে দেখেন, এবং যারা জাতীয় নীতি তৈরি করেন সরকারে যারা থাকেন, যে সরকার যত বেশি জনমুখী সেই সরকার তত বেশি সমস্যাগুলোকে গণমুখী আদলে বা চরিত্রের মধ্য দিয়ে সেটা সমাধান করতে চান। এখানে হয়েছে আমরা যতটুকু জানি সেটা হলো 26টা আপনার নীতি অথবা ক্রাইটেরিয়া ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নামে যেটা বলছে, আসলে এটা সরকারিকরণ, জাতীয়করণ নয়, সেটা ব্যাপারে কথা হয়েছে। এখন এই বিষয়টা অনেকেই জানেন না। এই 26টা আমার জানা মতে, যদি আমার তথ্য ভুল না হয়ে থাকে, জানা তথ্য, তাহলে এই 26টা এটা যদি জানা থাকতো, এটা যদি প্রকাশ্যভাবে এই রূপরেখাটা থাকতো যে এই নীতিমালাটা অনুসরণ করলে একটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অধিগ্রহণের মধ্য দিয়ে আসবে, যেটাকে জাতীয়করণ যে যাই বলুক না কেন, কিন্তু এটা স্পষ্ট নয়। স্পষ্ট না থাকার কারণে, অর্থাৎ একটা ব্যবধান আছে, কমিউনিকেশন গ্যাপ আছে, তথ্যের একটা ঘাটতি আছে এখানে। এটা যদি আরো স্পষ্টায়ন করা যেত তাহলে এটা হতো। এখন ধরেন আমার একটা অভিজ্ঞতা আছে বৃহত্তর যশোরে। আপনারা জানেন যে নড়াইল কলেজটা হলো ওই এলাকার সবচেয়ে পুরনো কলেজ, নড়াইল ভিক্টোরিয়া কলেজ। কিন্তু কোনো এক সরকারের আমলে যিনি শিক্ষা দায়িত্বে ছিলেন তিনি করলেন কি, তার বাড়ির কাছে আলোকদিয়া কলেজকে সরকারি করলেন, যখন সরকারি কোনো উদ্যোগ নিলেন। অর্থাৎ এখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাটা প্রাধান্য পেল। এখন এখানে প্রশ্নটা হলো যে ফুলবাড়িয়া যে ঘটনাটা ঘটেছে, শিক্ষকরা কি চাচ্ছেন, এলাকার মানুষ কি চাচ্ছে, এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু শিক্ষার্থীরাও সম্পৃক্ত, শুধু শিক্ষক না। এখানে ঘটনাটা হয়েছে যে পুরনো প্রতিষ্ঠানটা বা যেই প্রতিষ্ঠানটা আপনার অনার্স মাস্টার্স আছে, ডিগ্রি আছে, সেটা না করে আরেকটি প্রতিষ্ঠান করা হয়েছে। সব প্রতিষ্ঠানই আমাদের, এখন কোনোটাকে তো আমরা বাদ দিতে পারবো না। কিন্তু যদি নির্ধারিত ক্রাইটেরিয়াটা সকলে জানা থাকতো তাহলে এই প্রশ্নটা আসতো না। কেন এসছে? তারা কিন্তু আপনাকে বলি যে সারা বাংলাদেশে যখনই জাতীয়করণ ইস্যুটা আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান আপনার কলেজ এবং স্কুল তালিকাভুক্ত, তালিকা প্রকাশের সাথে সাথে সব জায়গায় কিন্তু একটা আন্দোলনের একটা ধারা, আন্দোলন মানে প্রত্যাশা সে ব্যক্ত করছে, এটা আছে। এখন সেখানে আমি গোড়াতেই যে কথাটা বলেছি, যদি যে রূপরেখার ভিত্তিতে প্রতিষ্ঠান সরকার অধিগ্রহণ করত তা স্পষ্ট হতো, জানা থাকতো মানুষের, তাহলে যিনি দাবি জানাতেন তিনিও এইভাবে বলতেন না। আবার এর মধ্যে অনেকে মনে করে যে অনেক রকম প্রভাব বলয় বিস্তারের ব্যাপার আছে। যেমন ধরেন আপনার এখানে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার কথা আসবে, এবং এই যে জিনিসগুলো হলো, সেখানে শিক্ষকরা তাদের চাকরি নিশ্চয়তা চান। শিক্ষার্থীরা মনে করেন যে প্রতিষ্ঠান যদি সরকারের আওতায় আসে তাহলে আমার লেখাপড়াটা ভালো হবে, এবং এলাকার যারা অভিভাবক বা শিক্ষার্থীর অভিভাবক তারাও তা মনে করেন। আবার জনপ্রতিনিধিরাও সেটা মনে করতে পারেন। জনপ্রতিনিধিদের ভূমিকাটা ইতিবাচক নেতিবাচক দুটোই হয় আমাদের দেশে, কিন্তু আমি বলবো বাংলাদেশে যতগুলো ভালো কাজ হয়েছে সব কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের আমলেই হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বঙ্গবন্ধু যেভাবে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে এবারে করেছেন, এইরকম সাহসী উদ্যোগ সকলে নিতে পারে না। এখন প্রশ্নটা হলো বিশ্বে বেসিক এডুকেশন যেটাকে বলা হয়, সেটাকে আমি রাষ্ট্রীয় দায়িত্বে যদি নিতে পারি কিভাবে নেব? এখন আমি কিন্তু শিক্ষক আন্দোলনের সাথে জড়িত, আপনি জানেন। আমরা কিন্তু শিক্ষক সংগঠন থেকে সরকারকে বলিনি যে একসাথে সবগুলো প্রতিষ্ঠান জাতীয়করণ করো, আমরা বরং সরকারকে বলেছি পর্যায়ক্রমে করো। এবং আমার শিক্ষকরা বলেছেন সব এলাকায়
যে আমি জানতে চাই 5 বছর পরে হোক আমার প্রতিষ্ঠানটা কবে জাতীয়করণ হবে বা সরকার নেবে, আমারটা আজকে চাই না, কিন্তু এটা নির্ধারিত, সুস্পষ্ট, ঘোষিত, মানে একেবারে প্রকাশিত নীতিমালার ভিত্তিতে যদি করা হতো তাহলে এই জিনিসগুলো হাইড অ্যান্ড সিকের কোনো ব্যাপার ছিল না। এটা হয়েছে, ফলে হয়েছে কি, এবং এই অব্যবস্থা যদি এটার স্বচ্ছতম স্পষ্টতা না আনা হয় তাহলে শুধু ফুলবাড়িয়ার ঘটনা না। আমি তো প্রথমে ভুল করেছিলাম এটা বোধহয় দিনাজপুরের ফুলবাড়ি কিনা, পরবর্তী পর্যায়ে দেখলাম যে না। এবং এইখানে যারা আছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাধারণ সকলে বলছেন সরকারের একটা ভালো উদ্যোগ ভেস্তে যাবে যদি এটাকে সঠিকভাবে মোকাবেলা না করা হয়। এখন আমরা দেখেন অগ্রাধিকারের জিনিসটা ভুল করি। কোনো এক শাসকের আমলে অগ্রাধিকার তো প্রাথমিক শিক্ষা হওয়া উচিত, তারপরে সেকেন্ডারি প্রশ্ন আসা উচিত। দেখেন সিদ্ধান্ত হয়েছিল 1985 সালের মধ্যে কলেজ শিক্ষা জাতীয়করণ করা হবে। আই গট দি রেকর্ড। শিক্ষা বাংলাদেশের সব শিক্ষা নীতিগুলো হ্যাঁ আমরা মোটামুটি পর্যালোচনা করি। এখন তারা অগ্রাধিকার ভিত্তিতে করেন নাই, তারা নিশ্চয়ই কোনো প্রভাবিত হয়ে চাপে পড়ে করেছেন। এখন আমরা অভিজ্ঞতার ভিত্তিতে যদি সামনে চলার এই জিনিসগুলোকে কাজ করি এবং সকলকে নিয়ে, সবচেয়ে বড় কথা যেটা আমি বলছি, আমরা পর্যায়ক্রমে চেয়েছি জাতীয়করণ, আমরা কিন্তু কখনো বলিনি একসাথে করা। এখন সরকারের মধ্যে নীতি যারা করছেন বা বাস্তবায়ন করছেন তাদের সাথে সাধারণ মানুষের, অর্থাৎ শিক্ষার সাথে যারা জড়িত, শিক্ষক, শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী বা অভিভাবকদের সাথে একটা ব্যবধান আছে, এই ব্যবধানটাকে দূর করা দরকার। এবং আপনাকে আমি খোলাখুলি বলি, এই জাতীয়করণ ইস্যুটা কেন আসছে, মূল কারণ শিক্ষায় বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য আছে। গ্রাম এবং শহরের মধ্যে, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য আছে। সেই বৈষম্যের কারণে এই জিনিসগুলো এসেছে। কারণটা কি, তেলা মাথায় সবাই তেল দেয়, ফলে কি হচ্ছে আপনি দেখবেন শহর এলাকায় শিক্ষা বরাদ্দ আর গণতন্ত্রের কথাটা কি, সংখ্যাগরিষ্ঠ ছেলেমেয়েরা যেখানে পড়বে সেখানে বেশি বরাদ্দ হবে। আমরা কিন্তু পর্যালোচনা করে দেখেছি তা কিন্তু হচ্ছে না। এই বৈষম্যই কিন্তু জাতীয়করণের দাবিটাকে উচ্চকিত করছে। সেক্ষেত্রে স্বচ্ছতা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমি যেটা পারা উচিত আমি মনে করি, যারা ভালো উদ্যোগটা নিয়েছেন তাকে আমরা সহযোগিতা করব, কিন্তু সেখানে যদি কোথাও কোনো ব্যবধান রচিত হয় বা কারো কোনো অন্য উদ্দেশ্য সাধনের প্রয়াস চলে তাহলে তো পুরো জিনিসটা ভেস্তে যাবে। এবং এবং সেই জন্যই আসলে একটা সুনির্দিষ্ট নীতিমালা এবং কাঠামো থাকা দরকার। এখানে আপনার কাছ থেকে একটু এই ক্ষেত্রে জানতে চাইবো যে সরকারের প্রস্তুতি কেমন থাকা উচিত এবং এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থাকা দরকার, যে আমি আসলে কত সালের মধ্যে কতটুকু আমি জাতীয়করণ করব সেটার জন্য আমার যদি প্রস্তুতি থাকে। এবং একই সঙ্গে ওই যে আমরা যেটা বলছিলাম যে কলেজ তারা নিজেরাই জানতে পারবে যে তারা আসলে ঠিক পথে এগোচ্ছে কিনা, কোন ধরনের একটা ইন্ডিকেটরস বা তালিকা তৈরি করা যায় কিনা, এটা বলা হয় কিন্তু কেউই চায় না। যারা বলেন ওনারাই চান যে গোপনে গোপনে এগুলো করতে, তার কারণ মতলব যদি অন্যরকম থাকে তাহলে গোপনে গোপনে করতে চায় এবং সিস্টেমেটিক ওয়েতে কেউ যেতে চায় না। আমরা দেখেছি, আমরা কলেজগুলোতে, ইভেন সরকারি কলেজের কথা বলি, সেখানে আমরা ইন্টারভিউ দিয়ে প্রিন্সিপাল নিয়োগের চেষ্টা করেছি, আমি থাকতে খুব স্ট্রিক্টলি করার চেষ্টা করেছি, এবং পরে দেখেছি এটা ফলো করতে চায় না। যারা এইটা বলে যে ঠিক আছে করো, তারাই দেখা যায় প্রথমে এটা ভঙ্গ করতে চায়। একজন নিয়ে আসে, এনে বলে আমার এবং দুলাভাই হয় এটা সবচেয়ে ভালো, তারা আগে করেন, তো এটা মানতে চায় না। সুতরাং বাংলাদেশে এগুলো কিন্তু আসলে হয় না। সেই জন্য আমি মনে করি যে সবচেয়ে ভালো হবে একসাথে সবগুলো করে ফেলা, তাছাড়া হবে না। কিন্তু সেটা কারণ এটা আমি উদাহরণ দিতে পারি, এটা এই আমলে না, এর আগেও আগের আমলে আমি দেখেছি 2004 সালে, তারপর 2006 সালে ক্ষমতা হস্তান্তরের সময় দেখছি যে যারা নেতা ছিল তাদের নামে যেসব কলেজ স্কুল সেইগুলো জাতীয়করণ করছে। এটা কিন্তু আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি। এমপিও ভুক্তিরও ঠিক একই রকম আমার কাছে এরকম হিসাব কিতাব আছে, আমি দেখেছি যে এক্স্যাক্টলি তাই হয়। সুতরাং এটা অভিজ্ঞতা থেকে বলতে হবে বাস্তবে কি হয়। সবাই ন্যায় নীতির কথা বলে কিন্তু আসলে ন্যায় নীতি মানতে চায় না। সেই জন্য উচিত হবে যে ঠিক আছে এইভাবে যে প্রথমে আমাদের সেকেন্ডারি স্কুল যেগুলো আছে সেগুলো সব সরকারি করলাম, তারপরে কলেজগুলো সরকারি করলাম। সেখানে করলে এই যে ম্যানেজিং কমিটির দৌরাত্ম্য থাকবে না। ম্যানেজিং কমিটির লোক নিয়োগ করতো, শিক্ষক নিয়োগ করতো, এখনও তো প্রধান শিক্ষক নিয়োগ তাদের হাতে আছে, কর্মচারী নিয়োগ হাতে আছে। এখন টাকা দিয়ে যদি ঢোকে তাহলে সে কি করবে? স্বাভাবিকভাবে সে অন্যরকম চিন্তা করবে।
আমার ধারণা তাই, এবং সরকারের আমি মনে করি যে, আমি জানি না অনেকে হয়তো কি বলবেন, আমি মনে করি এখন সক্ষমতা আছে। আমরা অনেক দিক থেকে সক্ষম, অন্য দিক থেকে কিছু কেটে টাকা পয়সা এনে শিক্ষায় দিতে হবে। এবং শিক্ষায় আরেকটা কথা বলে যে আমাদের বাজেট বাড়ায় না, বাট আমি সচিব ছিল, আমি দেখেছি আমরা অনেক দিক থেকে সক্ষম, অন্য দিক থেকে কিছু কেটে টাকা পয়সা এনে শিক্ষায় দিতে হবে। এবং শিক্ষায় আরেকটা কথা বলে যে আমাদের বাজেট বাড়ায় না, বাট আমি সচিব ছিল, আমি দেখেছি বাজেট বাড়াবে কি বাড়াবে না এটা শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতার পরে নির্ভর করে। আমি 400 বাজেটের চেয়ে 450 কোটি টাকা বেশি এনেছিলাম, আনার পরে সবাই হাত পা ধরে যে স্যার আর এনেন না, আমরা এটা খরচ করতে পারবো না। সক্ষমতার একটা বিষয় আছে, কারিগরি শিক্ষা। এখানে অনেকে বলেন যে এখানে টাকা দেওয়া হয় না, সরকার টাকা দেন। আমি অন্য কথা বলি, সরকার টাকা দিলে এরা খরচ করতে পারবে না। তো সক্ষমতার একটা ব্যাপার আছে। রাশেদা কে চৌধুরী, আপনার কাছে একটু ফিরে আসবো একটা বিরতির পরে, যে এই সক্ষম করে তোলা যাতে আমরা দীর্ঘমেয়াদী, কারণ শিক্ষার বিনিয়োগের প্রশ্নটাও এখানে এসেছে এবং সেক্ষেত্রে সরকারও চায় অবশ্যই এখানে বিনিয়োগ করতে। আন্তর্জাতিকভাবেও এসডিজি যেই বিধানগুলি আছে সেখানেও আমরা দেখেছি যে এখানে যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের সবার চাহিদা একটা, যাওয়ার পথটা কি হবে সেটা নির্ধারণ করার ব্যাপারে হয়তো আমরা এখনো পর্যন্ত ঠিক পথ নির্ধারণ করতে পারি না। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশের নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাশেদা কে চৌধুরী, একটু জানতে চাই সক্ষমতার ব্যাপারটি আপনারা কাজ করতে গিয়ে কেমন দেখেন? নিশ্চয়ই এগুলি নিয়ে আপনাদের যথেষ্ট কাজ করতে হয়। প্রথম তো বিষয় হলো, শুরুর থেকেই আমরা যেটা নিয়ে আলোচনা করছি, একটা হলো যে মাধ্যমিক বেশিরভাগই বেসরকারি, এবং সেখানে সরকারি নীতিমালা মেনে নিয়োগ থেকে শুরু করে নির্মাণ থেকে শুরু করে সব কিছুই তো বেসরকারিভাবে হয়ে থাকে। এবং সেখানে সরকারের নেতৃত্ব, কর্তৃত্ব সব কিছুই অনেক সময় উনি যে কথাটা বলেছেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটাকে ছোট করে ফেলা হয়। আসলে সরকারের ওরকম কিছু করার মতোই থাকে না। সেখানে শুরুর থেকেই দুটো বিষয়, একটা হচ্ছে যে সিস্টেমটা থাকা দরকার, সিস্টেম চলতে থাকবে, হোঁচট খেতে হবে, একসময় দাঁড়িয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সেখানে তো একটা রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। রাজনৈতিক প্রভাব যদি হয় রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটা থেকে, যে এটা তো আমাদের শিক্ষার জায়গা। এবং আমি আসলে প্রাক্তন সচিব মহোদয়ের সাথে একমত যে আমাদের বরাদ্দ দেওয়ার মতো সক্ষমতা আছে, বরাদ্দ স্বচ্ছভাবে খরচ করার সক্ষমতার চেয়েও সদিচ্ছা কতখানি আছে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এবং সে জায়গায় আমি যেটা মনে করি যে ওই নীতিমালাটার উপরেই জোর দেয়া এবং জাতীয়করণের দিকে এগিয়ে যাওয়া। আমার তো মনে হয় যে আসলে সরকারের এখন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সর্বত্রই যাওয়া উচিত ওই দিকে। বারবারই বলা হচ্ছে প্রাইভেট সেক্টর, নন গভর্নমেন্ট ইত্যাদি, কিন্তু রাষ্ট্র তো তার দায়িত্ব পাশ কাটিয়ে যাওয়া ঠিক না। ম্যাডাম, কত টাকা লাগতে পারে? বড় তো 2000 কোটি টাকা লাগতে পারে, তার বেশি লাগবে। ওই স্বচ্ছতার সাথে ব্যবহারটাও তো একটা বিষয়, এবং এটাও তো ঠিক। এই ক্ষেত্রে পুরোটাই যে সরকারকে বিনিয়োগ করতে হবে তা না, কারণ ইতিমধ্যেই তো কলেজগুলি ইনকাম করতেছে, একটা মাঝখানে গ্যাপ আছে, সেটা পূরণ করার দায়িত্বটা সরকার। পূরণ করার চেয়েও বড় হলো যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা। এখন যে কথাটা আসে যে তারা যে ইনকামটা করে সেটা যায়টা কোথায় এবং সেটা কিভাবে ব্যবহার হচ্ছে, সে ধরনের আমাদের তো জানার কোনো উপায় নেই। এবং আমি জানি না তারা সরকারের কাছে এগুলো রিপোর্ট দেন কিনা, যে কত আয় হয়, কত ব্যয় হয়, কি হয়, সেগুলো জানি না। কিন্তু শেষ পর্যন্ত যেটা থাকে যে আমরা যদি আসলেই মানব সম্পদ ওইভাবে তৈরি করতে চাই, তাহলে তো শক্ত ভিতের উপরে সেই শিক্ষা প্রতিষ্ঠানটাও দাঁড়াতে হবে। এবং সেখানেই শিক্ষক, শিক্ষার্থী সব দিকেই দৃষ্টি দেয়া। এবং জাতীয়করণ একটা সমাধান হতে পারে, কিন্তু জাতীয়করণ করলেই সব স্বচ্ছতার সাথে সব কিছু চলবে, প্রাতিষ্ঠানিক নিয়মকানুন মানা হবে এবং সেখানে সরকার থেকে এই বিষয়টি ব্যবস্থাপনাটা খুবই স্বচ্ছতার সাথে পরিচালিত হবে, সেই জায়গাটাতে এখনো তো প্রশ্নবোধক চিহ্ন আছে। তখন তো ওভারসাইটের আরো বেশি বাড়তি প্রয়োজন চলে আসবে। অবশ্যই প্রয়োজন আছে, এবং সেখানেই ওভারসাইট এখন কারা করছেন, কে করছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ,
কিভাবে করা হচ্ছে সেটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা থেকে আমাদের উত্তরণটা ঘটাতেই হবে। সেক্ষেত্রে কি কি ধরনের বিষয়ের দিকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন মনে করেন জাতীয়করণের ক্ষেত্রে? যদি আমরা যেভাবেই করি, আমরা মনে করছি যে হয়তো একসঙ্গে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেইটা যদি নীতি নির্ধারকরা মনে না করেন, এখনকার প্রক্রিয়ায় চলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি প্রস্তাব আছে? যাতে আমি আমাদের শিক্ষক নেতার সাথে এবং দীর্ঘদিন ধরে শিক্ষাবিদ হিসাবে ওনার সাথে একমত যে এটা পর্যায়ক্রমে আমরা করতে পারি, রাতারাতি করতে পারবো না। সেটা শুধু অর্থের ঘাটতির কারণে না, কিন্তু আমাদের নিজেদের এই ব্যবস্থাপনার দুর্বলতা অনেক বেশি। সেই ত্রুটিটা সারাতে হবে এবং জাতীয়করণের দিকে আমাদের এগোতে হবে। এবং সেখানে একটা প্রশ্ন কিন্তু চলে আসে সাথে সাথে, সব জাতীয়করণ হয়ে গেল, তারপরেই দেখবেন যে আমাদের যে ট্রেন্ডটা আছে, পরবর্তীতে নতুন স্কুল কলেজ গজিয়ে যাচ্ছে যেটাখানে হয়তো প্রয়োজন নেই। সেই ঘুরে ফিরে কিন্তু নীতিমালা, ঘুরে ফিরে মাস্টার প্ল্যান থাকতে হবে, হ্যাঁ। ম্যাপিং থাকতে হবে, সেইটা কতটুকু নীতিমালা, স্বচ্ছতা কিন্তু এবং ম্যাডাম ব্যবস্থাপনা। রয়েছে যে এত মানুষের জন্য কলেজ, এত মানুষের জন্য স্কুল, নীতিমালায় কিন্তু আছে অলরেডি, জনবল কাঠামো আছে, কিন্তু সেটা তো আসলে কেউ মানা মানতে হচ্ছে চান না, না, মানা শুনতেও হচ্ছে চান না। না। একেবারে হামলার ভাবে আসেন এটা করার জন্য। আমরা অনেক চেষ্টা করেছি না দেওয়ার, কিন্তু দেখা যায় এক জায়গায় না দিলে আরেক জায়গায় দিয়ে দেয়, এবং এটা নীতিমালা মানা হয় না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে সবগুলোকে সরকারি করারও প্রয়োজন হবে না আমি মনে করি, যদি আপনি সুন্দরভাবে করেন। সেটা কিভাবে? আমরা দেখেছি এখানে একটা মহিলা কলেজ, এই পাশে একটা ছেলেদের কলেজ, ওই পাশে আরেকটা আরেক দলের লোকেরা আরেক কলেজ খাড়া করে দিয়েছে। এইরকম গুলো একটা সার্ভে করা দরকার, করে এখানে একটা সুনির্দিষ্ট ভাবে করা মার্জার দরকার, হতে পারে। এটা মার্চ করা দরকার। এখানে একটা কমিশন হবে যে এটা হলো এটা হলো না কেন, কিন্তু সেই কমিশনটা অ্যাড্রেস করার সোজা আমি মনে করি কিভাবে এর ভিতরে যেটা বেস্ট আছে, শিক্ষার্থী বেশি আছে, একটা ক্রাইটেরিয়া নিলে হয়, মানে ভালো না হলে শিক্ষার্থী কেন বেশি হবে? সুতরাং সেটা সরকারি করে অন্যগুলোর থেকে শিক্ষকদেরকে বেছে এনে এখানে দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে এটা সমাধান হতে পারে। ওখানে যে জমি জমা আছে, যে সেই জমিগুলো হয়তো এই কলেজেরই সম্পত্তি থাকতে পারে বা অন্য পারপাজে ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু সম্ভব। স্কুলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি একই জায়গায় 3-4টা স্কুল আছে বিভিন্ন কারণে, কিন্তু গরিবের ঘোড়া রোগ। ব্রিটেনে 24,000 স্কুল সব মিলে, তারা আমাদের জনসংখ্যার অর্ধেক, 7-8 কোটি লোক। আর আমাদের এখানে প্রাইমারি স্কুলে আছে 1 লক্ষ সব মিলে, এবং হাই স্কুল আছে, সেকেন্ডারি দিয়ে, মাদ্রাসা দিয়ে 30,000। আমাদের এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বেশি, যার জন্য আমাদের অল্প অল্প টাকা, বেশি টাকা আমরা দিতে পারি না, মানে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। কিন্তু এটা মানে না যে যখন একজন বিখ্যাত লোক হয়, জনপ্রতিনিধি হয়, সে আসে তার মার নামে, বাপের নামে, তার নামে করতে চায়, বউয়ের নামে করতে চায়, কোনো মতেই ঠেকানো যায় না। এবং যারা দায়িত্বে থাকেন তারাও কিন্তু এটা ঠেকানোর কোনো চেষ্টা করেন না। কাজী ফারুক, আপনার কাছে আবার ফিরে আসবো, তবে একটা বিরতিতে যেতে হবে। আবার বিরতি। এই সরকারিকরণ বা জাতীয়করণ যাই করি বলি না কেন, সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো যদি এখানে একটা ভুল আপনার তথ্য ইয়ে এসেছে, থাকে, এখানে অলরেডি আমরা একটা একটা ভুল বিরতির তথ্য পরে এসেছে প্রতিষ্ঠানের আয় নিয়ে, এটা সঠিক নয়। আচ্ছা, বিরতির পরে আমরা এটা আবার আপনার কাছে সচিব আসবো। মহোদয় আজকের বললেও গল্প ওরা- যাচ্ছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কাজী ফারুক আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয়করণ নিয়ে আপনাদের অবস্থান। আচ্ছা, আমি বলছি, প্রথম কথাটা হলো একটা ভুল ভেঙে দেওয়ার দরকার আছে, যে প্রতিষ্ঠানের আজকে যদি বলা হয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যাদের যত আয় আছে সরকারকে দিয়ে দেবে, প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, এক বাক্যে সকলে রাজি হবে, রাজি হবে না অতি সচ্ছল কিছু প্রতিষ্ঠান। এখানে একটা ভুল ধারণা আছে, সেটা হলো সচ্ছল প্রতিষ্ঠান এই যে প্রায় 30,000 মতো প্রতিষ্ঠান সেকেন্ডারিতে, বা কলেজ ধরেন এখন 3,000-এর মতো। হ্যাঁ, সেই কলেজগুলোর মধ্যে সচ্ছল কয়টা? সচ্ছল কয়টা? সরকার কি দেয়? সরকার দেয় মূলত বেসিক বা মূল বেতনের শতাংশ দেয়, আরও আনুষঙ্গিক কিছু টুকটাক দেয়, তাও পুরোপুরি না। এখনো তাদের ইনক্রিমেন্ট যেটা দেওয়া হয় 1991 সনের স্কেলে দেওয়া হয়, এখন কোন স্কেল চলছে? আমরা একটু জানতে চাইবো যে ফুলবাড়ির ঘটনার তদন্ত এবং এটার ব্যাপারে আপনাদের শিক্ষকদের কি ধরনের অবস্থান এবং সেটার ব্যাপারে চাপ প্রয়োগের জন্য। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা ইতিমধ্যেই 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। আগামীকাল বিকেলের মধ্যে আমরা এই তদন্ত রিপোর্ট পাবো। প্রাথমিকভাবে আমরা জেনে গেছি ঘটনাটা হয়েছে যে
একটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা মনে করছেন তারা বঞ্চিত হচ্ছেন, তাদের যোগ্যতা প্রাপ্যতা সত্ত্বেও তারা পাচ্ছেন না, সেই জন্য এই ঘটনাটার সূত্রপাত হয়েছে। এবং এইখানে যেটা সাবেক সচিব মহোদয় যেটা বলেছেন, কিছু অনভিপ্রেত আচরণ কারো কারো আছে, সেটারও ভূমিকা আছে এখানে। আমরা জাতীয়করণ কি চাই? আমরা জাতীয়করণ বলতে এবং অর্থায়নের 30 সেকেন্ডে বলতে হবে, আমি সময় বলি একদম শেষ। জাতীয়করণ অর্থ স্বায়ত্তশাসিত হবে প্রতিষ্ঠান, শিক্ষকরা সরকারি কর্মকর্তা হবেন না, তবে রাষ্ট্রীয় আনুকূল্য থাকবে আর্থিক সহ, এবং ম্যাপিং হবে কয়টা প্রতিষ্ঠান হবে। একটা প্রতিষ্ঠান সরকারি হওয়ার পরে 3টা প্রতিষ্ঠান যাতে না হয় তার কার্যকর ব্যবস্থা আগে প্রিএমটি মেজার নিতে। সবচেয়ে বড় কথা, শিক্ষক অভিভাবক তাদেরকে ব্যবস্থাপনায় তাদের ক্ষমতায়ন বাড়াতে হবে। আপনার জনপ্রতিনিধির নামে, প্রশাসনের আমলাতন্ত্রের নামে তাদের হস্তক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থায় বন্ধ করতে হবে। এটি খুবই ক্লিয়ার যে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট আছে তাদেরকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। রাশেদা কে চৌধুরী, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই যে এক ধরনের বৈষম্যের কথা বলা হচ্ছে, এটা বিলোপের জন্য কি ধরনের উদ্যোগ নিলে আপনারা সন্তুষ্ট হবে? প্রথমত হচ্ছে বৈষম্য তো আর একদিনে তৈরি হয় নাই, অনেক দিনে তৈরি হয়েছে, এবং সেই বৈষম্যটা দূর করতে গেলে ঘুরে ফিরে কিন্তু আপনার একটা ফ্রেমওয়ার্ক লাগবে, আপনার তো কাঠামো লাগবে, এবং সেই কাঠামোর মধ্যে যারা থাকবেন তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, এটা খুবই প্রয়োজন। কাজী ফারুক সাহেব যেটা বললেন যে আমরা তো চাই এই জায়গায় এটা হোক, কিন্তু আরো 3টা হয়ে গেল, সেটাকে কে সামাল দেবে? এই বিষয়টা তো চলে আসে বারবার। এখানে ব্যবস্থাপনার একটা ত্রুটি তো থাকে। পরিকল্পনাটাই গুরুত্বপূর্ণ, অগ্রাধিকার লাগে। এখানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যদি সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চিন্তা করা হয়, বিনিয়োগের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তারপরে আপনি প্রথমেও যেটা বলেছিলেন যে সবগুলি সরকারিকরণ, সেটি আসলে একটা ম্যাপ তৈরি করা সম্ভব কিনা সরকারের পক্ষে? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, তবে একসাথে সরকারি হওয়া উচিত। স্কুল কলেজ এরকম পর্যায়ক্রমে হতে পারে। কেন হওয়া উচিত? আমরা দেখেছি যে 1টা 2টা যখন সরকারি হয় তখন তারা সবাই ঢাকা চলে আসে, না বড় শহরে চলে আসে। এই স্কুলগুলো কলেজগুলো ভালো থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যায়। উদাহরণ আমি বলবো, সন্দীপ যান একটা পাইলট স্কুল, খুব সুন্দর স্কুল ছিল, যখন সরকারি করা হলো তখন সব ভালো টিচাররা শহরে চলে আসলো। তারপরে ওখানে দেখেছি যে সরকারি স্কুল সবাই ফেল করে পরীক্ষায়, সেজন্য ভর্তি একসাথে হওয়া উচিত। 2000 কোটি টাকা কিছুই না বাংলাদেশের জন্য, এবং এটা সম্ভব। চিন্তা করা দরকার, মানসিকতা দরকার, এবং শিক্ষক নেতা যারা আছে তাদের সবাই এক হয়ে, বিভিন্ন দলমত এক হয়ে সরকারকে বলা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীকে বলা উচিত। আমি নিশ্চিত যে এটা সম্ভব, এবং করবেন তারা যদি সবাই একসাথে মিলে অনুরোধ করা যায় এবং বোঝানো যায়। এবং আমাদের মূল লক্ষ্যটাই আসলে সারা বাংলাদেশের শিক্ষার মানটা এক জায়গায় নিয়ে যাওয়া। আমরা আজকেও দেখেছি যে প্রশ্নপত্র একটি করা হচ্ছে, সেইটি করতে হলে তো অবশ্যই ঢাকা শহরের ছেলেরা যেই কেন সরকারি হওয়ার জন্য জীবন দেয়, তার মানে কোনো একটা অসুবিধা আছে সেখানে। ম্যানেজিং কমিটির দৌরাত্ম্য আছে, অনেক রকম অত্যাচার করে, যে কারণে তারা সরকারি হলে একটা নিশ্চয়তা পায়। এটা বুঝতে হবে। এবং সরকারি হওয়ার কিছু সুফল যেমন আছে, আবার একই সঙ্গে আপনি যেটা বলছিলেন সন্দীপের ঘটনা, সেটাও আসলে রোধ করতে হচ্ছে আলাদা আলাদা যদি হয়, কয়েকটা হলে তখন তারা শহরে চলে আসে, কিন্তু সবাই যখন হবে তখন তো ওই স্কোপ আর থাকছে না। সেই জন্য বলছি একসাথে হওয়া উচিত, কাঠামোগত এখানে কিছু পরিবর্তন, এবং একটা স্ক্রিনিংও থাকা উচিত, যে যাকে তাকে ঢুকায় দেয়। আমরা দেখেছি যে যখন সরকারি হয় তখন তাড়াহুড়ো করে কিছু নিয়োগ টিয়োগ দিয়ে ঢুকিয়ে দেয়, এবং স্ক্রিনিং থাকা উচিত। সেটাও এক ধরনের অনুপ্রেরণা কাজ করে দ্রুত সরকারিকরণের। আরেকটা অসুবিধা হচ্ছে, আমরা দেখেছি যারা ক্যাডার সার্ভিসে এডুকেশন ক্যাডার আছে তারা পরীক্ষা দেন, একটা রিগরাস পরীক্ষার ভিতরে আসে, তারা হন। তারপরে অন্যরা এসে কিন্তু তাদের মাথার পরে সিনিয়রিটি নিয়ে চলে আসছে, তখন তারাও কিন্তু একটা অসন্তোষ। শিক্ষার একটা পরিবেশটা অন্যরকম হয়। সুতরাং আপনি 10 বছরে করেন, প্রত্যেকবার কিছু লোকরে আপনি অসন্তুষ্ট করছেন, অসন্তোষ লোক দিয়ে আপনি কিভাবে শিক্ষার উন্নতি করবেন? সুতরাং একবারেই করা উচিত, একটা স্ক্রিনিং এর ব্যবস্থা থাকা উচিত, এবং শিক্ষকদের স্ক্রিনিংটা খুবই জরুরি। আপনাদের 3জনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।